যে দলগুলো দেখছেন নিশ্চয়ই আগামী দিনে পার্লামেন্টে এই দলগুলো যাবে। তা আমরা অন্যবারের মতো শুধু ঐক্যমত হওয়ার পর আমরা যদি স্বাক্ষর করি আমরা কিন্তু মানতে বাধ্য থাকবো। যদি না মানি, ধরে নেন কল্পনায় যাই মানলো না, তা না মানলে তো জনগণ দেখছে, আপনারা দেখছেন, আমরা যে বাইরের রাজনৈতিক দল আছে ওই সরকার তো ক্ষমতাই থাকতে পারবে না। ভেরি সিম্পল। যারা আমরা ঐক্যমত্য যতটুকু হচ্ছি সেইটা যদি নির্বাচিত সরকার না মানে, আমরা তো বলি আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব, ক্ষমতাই থাকতে দেব না। সুতরাং আমি মনে করি যে অন্যবারের মতো এটা আলোচনার ব্যাপার নেই। এইবারে যা আমরা আলোচনা করছি অন্ততপক্ষে দেখবেন যে একটা বিষয়, একটু পরে আমি সে বসে আসছি, দেখেন হুটহাট করে কিন্তু ঐক্যমত্য আমরা হচ্ছি না, অনেক আলোচনা করে ঐক্যমত্যর চেষ্টা চলছে। সুতরাং অন্ততপক্ষে আমাদের দিক থেকে মনে হয়েছে যে আমরা যেভাবে ঐক্যমত্য যতটুকু হচ্ছি সে ব্যাপারে যদি যৌথ ঘোষণা দিতে পারি, এইটা আসলে না মানার কোনো কারণ নেই। যদি অন্য কোনো বলতে আমি বলি, ধরেন আমরা যদিও সেটাও হিসাব করে নিচ্ছি, কোনোটা ধরেন আমাদের আইনের সাথে সাংঘর্ষিক হয়, অন্য কিছু হয়, সেই ধরনের ছোটোখাটো সংকট ছাড়া এটা বোধহয় অসুবিধা হবে না। তবু আমরা আলোচনা করতে যেয়ে অনেক পয়েন্টে তো বলে নিয়েছি যে প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে নেব যাতে করে জটিলতা না হয়। যেমন এইটা কোথায়, ওই যে কোর্ট যে হাইকোর্ট যে বিকেন্দ্রীকরণ আমরা করব, আগের জটিলতা ছিল বলে বলেছি তাদেরও পরামর্শ আমরা নিয়ে নেব যাতে করে কোনো ফাঁক ফোকর না থাকে এইগুলো বাস্তবায়নের জন্য। আর আসলে বাস্তবায়ন করছি কি করছে না দেখার মালিক তো জনগণ। আর সময়কালে দুইটা অপশান আছে, 90 অথবা 120, আমাদের পজিশন 90 এইটুক আছে। আর যেমন ধরেন হয়তো দুইটা আলোচনা আছে যে সার্চ করা শুরু হবে যে সময় গঠিত হবে তার 30 দিন আগে, 15 দিনের মধ্যে এটা করা হবে, আবার এটা নির্বাচন হওয়ার সাথে সাথে এর অবসান হয়ে যাবে, এগুলো আলোচনায়। এখন ওইটা করার জন্য কিভাবে হবে, যেমন আপনারা জানেন ত্রয়োদশ সংশোধনী অলরেডি এইটা এখন মানে কী বলে পুনর্জীবিত হয়েছে, যদিও আবার আপিল বিভাগ আপিল করবেন, তাদেরও কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশন সব আমরা আলোচনার মধ্যে আছি। এইখানে আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আগের যে অপশানগুলো ছিল যে বিচারপতি, প্রধানত ওই বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতিকে ধরে আনা, লাস্ট অপশন ছিল রাষ্ট্রপতির। এইখানে দুইটা প্রশ্ন আলোচিত হচ্ছে, সিদ্ধান্ত না কিন্তু, যে এই যে বিচারপতিদেরকে আমরা আনবো, অবসরপ্রাপ্ত হলে ওনাদের তো কতগুলো দায়িত্ব কর্তব্য আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে এটা আসা ঠিক কি ঠিক না, আবার কোর্টের একটা অবজারভেশন আছে, সেগুলো আমাদের আলোচনার মধ্যে আছে। আবার আছে যে ওনাদেরকে না দিলে তাহলে অন্যদের কিভাবে আমরা পাবো, যদি না পাই অনেকগুলো অপশান রাখতে হয়। যেমন সাধারণভাবে হয়তো ভাবা হচ্ছিল যে রাষ্ট্রপতিকে এটার মধ্যে ঢোকানোর দরকার নেই, কিন্তু এখানে অনেক দলের দিক থেকে এরকম বক্তব্য আছে যে অন্ততপক্ষে শেষ অপশান একজনকে রাখতে হয়, নাহলে তো সংকট উত্তরণ ঘটবে না। কারণ জিনিসটা খুব ইজি না, কারণ 1 2 3 4 5 6 করে প্রত্যেকটা পদক্ষেপ রাখতে হয়। কিন্তু আমরা জোর যেটা দিতে চাই যে ধরেন পুরনো দিনে যে সিচুয়েশনটা যখন ভালো ছিল না তখন এই ধরনের অপশান কেউ না কেউ ইচ্ছা করলে ঝুলাই দিত। কিন্তু আমরা মনে করি আগামীতে যদি একটা ভালো পার্লামেন্ট নির্বাচিত হয় এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়, জনগণের যদি দৃষ্টিভঙ্গি, চোখ আমাদের দিকে খুবই কঠোর থাকে, কে কী করছি জনগণের সামনে উন্মুক্ত করে দেবেন, তাই না, মানে আমি বলবি যে আমাদের খোলসটা ফাঁস করে দেবেন, তখন হয়তোবা আস্তে আস্তে আমরা এমন একটা উন্নততর জায়গায় যাব, এইটা নিয়ে কালক্ষেপণ করব না। কারণ এইটা তো তত্ত্বাবধায়ক সরকার তো কিন্তু ভালো খবর না ভাই। ধরুন একটা নির্বাচিত সংসদ, সে আর একটা নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে না, এ তো রাজনীতিবিদদের জন্যে এটা তো খুবই খুশির খবর না, এটা বরঞ্চ খুব খারাপ খবর। আমরা কিন্তু এই জায়গায় পার্মানেন্ট থাকতে চাই না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা নতুন পরিবেশ পরিস্থিতি গড়ে উঠতে পারছি ততদিন পর্যন্ত ওই যে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার থাকুক। সুতরাং এই কারণে আমরা এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যতটুকু ঐক্যমত্য হয় ততটুকু করার পক্ষে। আমি শেষে এই কথাটা বলে থামি, কারণ আমরা এটা দেখছি এই জায়গায় আলোচনা এত বোধহয় করে এত সময় নষ্ট করাটা উচিত না। দেশের পরিস্থিতি জানেন, যেমন আমরা আজকে এখানে এসেছি, কিন্তু গত 2 দিন তো আমরা নিজেরাই একটা মানসিকভাবে যেন অসুস্থ হয়ে গেছি। কারণ দেশে যে ধরনের মানে খুন সহিংসতা ঘটছে জানেন, এইখানে মানে দিনে দুপুরে ইট দিয়ে থেতলে দেওয়া, এক জায়গায় খুন করা, তারপরে সেখানে রক কেটে দেওয়া, খেলার মাঠে রক কেটে দেওয়া, এমনকি পবিত্র মসজিদে যে ইমাম সাহেবের উপরে আক্রমণ করা, আর মবের সন্ত্রাস তো আছেই। তো এই পরিস্থিতিতে জনগণ সাধারণভাবে তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না। এই জন্যে আমরা বলেছি দেরি না করে যতটুকু ঐক্যমত্য হয়েছি সেটুকু আমরা বলি, বাকিটা আমরা পার্লামেন্টের উপরে ছেড়ে দেবো আর জনগণের সংগ্রামের উপরে ছেড়ে দেবো, এটাই কথা। শেষে এই কথায় কথা বলে বলে আরেকটি কথা বলি, ধরুন উদাহরণ দিই যে পার্লামেন্ট এর বাইরে তো অবশ্যই আরও কিছু করতে পারবে। ধরেন কথার কথা যে একটা দল জিতলো, তাদের তো নিজস্ব আইডিওলজি আছে, তারা ইশতেহার ঘোষণা করবে, ওইটা তারা বাস্তবায়ন করতে চাইবে।
এখন ধরেন আমাদের কমিউনিস্ট পার্টির পজিশন কী হবে, আমরা যদি দেখি ওইটা জনস্বার্থে হচ্ছে না, আমরা তার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রাম করব, জনমত যাচাই করব, বাধাগ্রস্ত করার চেষ্টা করব। কিন্তু শেষে তো আমার আবার সারেন্ডার করতে হবে পার্লামেন্টের কাছে। কিন্তু আমরা আশা করব আগামীতে পার্লামেন্টও খালি মেজরিটির জোরে এমন কিছু করবে না যা জনস্বার্থ বিরোধী হবে। সুতরাং এইটা পুরো জনগণকেই আরও বেশি সচেতন সংগঠিত করার ব্যাপার। রাজনৈতিক দলগুলোকে তার কার্যক্রমে আরও গণতন্ত্রায়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন করা দরকার। আমরা বামপন্থীরা সেই প্রসেসটাই চালাই যাচ্ছি।